আজকে পড়াবো যোজ্যতা, ভ্যালেন্সি। অর্থাৎ পর্যায় ও সারণী বরাবর যোজ্যতার কি পরিবর্তন হয়। এবার কিন্তু জিনিসগুলো সহজ হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি, বেশি ডিটেলসে নেই এই জিনিসগুলো আমাদের। আর এই ব্যাপারগুলো বড় বড় নয়, ব্যাপারটা খুব ছোট ছোট। যোজ্যতা, যোজ্যতা ভ্যালেন্সি কাকে বলে আমরা জানি, সবাই জানি প্রায় যোজ্যতা ভ্যালেন্সি, তবে অনেক রকম ভাবে জানি। আমি সেই রকমগুলো বলছি, একটু মনে মনে রিকল করে নাও যে এই জিনিসগুলো তোমরা জানো কি জানো না। প্রথম হচ্ছে দেখো, যোজ্যতা বলতে বোঝায় যে কোনো মৌলের শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, এক। দুই হচ্ছে কোনো মৌলের শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে অষ্টক পূর্তি হয়ে যায়। আচ্ছা, তিন আছে কি, অনেকগুলো স্কেল আছে, হাইড্রোজেন স্কেল, ক্লোরিন স্কেল, অক্সিজেন স্কেল। এই স্কেল অনুযায়ী আবার যোজ্যতার সংজ্ঞা আছে। যেমন হাইড্রোজেন স্কেলে যদি যোজ্যতার সংজ্ঞা দিই, তাহলে সংজ্ঞাটা কিরকম হবে, যে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় বা কোনো যৌগ থেকে যতগুলো হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত করে, সেই সংখ্যাকে মৌলের যোজ্যতা বলে। এটা হাইড্রোজেন স্কেলের। ক্লোরিনেরও প্রায় একই রকম। অক্সিজেন স্কেলের যোজ্যতা কি, অক্সিজেনের যে সংযুক্তি আছে, অর্থাৎ অক্সিজেনের সাথে সেই যৌগের যে সংযুক্তি, সেই যৌগের সংযুক্তিকে আমি যদি বিশ্লেষণ করি, তাহলে পর্যায় সারণী বরাবর যে পর্যায়েতে বা যে শ্রেণীতে মৌলটা থাকবে, যৌগটা, অক্সাইড যৌগটা, সেই শ্রেণীর সংখ্যাটাই তার যোজ্যতা হয়ে যাবে। আমি বলবো, এটা আরো এক্সপ্লেন করবো শেষের দিকে। আচ্ছা, আমি তাহলে হাইড্রোজেন স্কেলে মৌলের যোজ্যতাটা আলোচনা করছি। পর্যায় ও শ্রেণী বরাবর যোজ্যতার পরিবর্তন কিরূপ হয়। আর তার আগে একটা কি বললাম, শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা, অর্থাৎ যতগুলো ইলেকট্রন সে গ্রহণ বা বর্জন করে। তাহলে আমি শ্রেণী লিখছি আর ইলেকট্রন বিন্যাস লিখছি। শ্রেণীগুলোকে আজকে পাশাপাশি লিখছি। হ্যাঁ, 1 নাম্বার শ্রেণী, যেটাকে মেন্ডেলিভ যদি বলি তাহলে 1A হবে, আমি লিখছি না ওটা। 2 নাম্বার শ্রেণী, 3 নাম্বার শ্রেণী, 3 তো নয় 13, 14 নাম্বার শ্রেণী, 15, 16, 17 আর 18 নাম্বার শ্রেণী। এখন যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি আমি, ই বিন্যাস, তাহলে এরকম হবে, NS1, এটা হচ্ছে NS2, NS2 NP1, এটা NS2 NP2, NS2 NP3, NS2 NP4, NS2 NP5 আর NS2 NP6। এইটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। বুঝতে পারছি সবাই? বড় করে দিই। তাহলে দেখো, এখন যোজ্যতা যদি বলি বা যোজক ইলেকট্রনের সংখ্যা বা যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে সেই অনুযায়ী যদি দেখি, তাহলে যোজ্যতাটা আমি লিখতে পারবো। তাহলে এই দেখো, একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন সে ছেড়ে দেবে বা গ্রহণও করে নিতে পারে, তাহলে দ্বৈতপূর্ণ হবে, তবে ছেড়েই বেশি দেয়। এক, প্রথম শ্রেণী যে মৌল, সেই মৌলের যোজ্যতা হচ্ছে 1। দ্বিতীয় শ্রেণীর মৌলের যোজ্যতা 2, কারণ শেষ কক্ষে 2টো ইলেকট্রন সে ত্যাগ করে দেবে। তৃতীয় কক্ষে যেটা আছে 3টে ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে 3। চতুর্থর ক্ষেত্রে হয় 4টে সে ত্যাগ করতে পারে বা গ্রহণ করতে পারে, তাহলে যোজ্যতা 4। মানে গ্রুপ 14 এর যোজ্যতা 4। অর্থাৎ দেখলাম কি 1 থেকে 4 পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে যোজ্যতা। এটা শ্রেণী পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া হচ্ছে, তাই না? এবার কি, যখন 15তে যাব তখন 5টা ইলেকট্রন ওকে ছাড়তে হবে বা 3টে গ্রহণ করতে হবে। সে কি করবে, 5টা ছেড়ে দেবে না 3টে গ্রহণ করবে? তোমার কি মনে হচ্ছে? 3টে গ্রহণ করার তার সুবিধাজনক, সেই জন্য যোজ্যতা হয়ে গেল 3। তারপর আবার 2টো গ্রহণ করবে 2, একটা গ্রহণ করবে, যোজ্যতা 1। আর এইটা জানি আমরা কোনো গ্রহণ বা বর্জন নেই, তাই 0, যোজ্যতা 0 ধরা হয়। এখন দেখলাম 1 থেকে 4 পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, আবার 4 থেকে 1 পর্যন্ত হ্রাস পাচ্ছে।
ইলেকট্রন বিন্যাস দিয়ে যদি আমি বলি কোনো মৌলের যোজ্যতা, তাহলে 1 থেকে 4 বৃদ্ধি পায়, 4 থেকে আবার 1-এ চলে আসে, বা শূন্যতেও বলতে পারি, আমি 1 পর্যন্তই বলছি, হ্রাস পায়। তাহলে এইটা হয়ে গেল যোজ্যতা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যদি যাওয়া যায় ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। এখন শ্রেণী বরাবর যদি বলি, দেখো শ্রেণী বরাবর, একটা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যদি যাওয়া হয়, তাহলে ইলেকট্রন বিন্যাস তো কোনো চেঞ্জ হয় না, নাকি চেঞ্জ হয়ে যায়? তাহলে ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হয় না, তাহলে শ্রেণী বরাবর কি হয়, যোজ্যতা একই থাকে। কি থাকে? একই থাকে। অর্থাৎ গ্রুপ 1-এ যারা আছে তাদের সকলেরই যোজ্যতা 1, গ্রুপ 2-এ যারা আছে তাদের সকলেরই যোজ্যতা 2। ঠিক আছে? সাধারণত এইগুলো সব ক্ষেত্রেই হয়, কিছু কিছু পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, সেটা কিন্তু এই চ্যাপ্টারের টপিক নয় পরিবর্তনশীল যোজ্যতাটা। নেক্সট চ্যাপ্টারের টপিক, তখন পরিবর্তনশীল যোজ্যতা সম্পর্কে আলোচনা করব আমি। তাহলে এবার হয়ে গেল এটা, দেখো ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেন স্কেলেও তোমাদেরকে দেখিয়ে দিই, বইতে আছে হাইড্রোজেন স্কেলে মৌলের যোজ্যতা। হাইড্রোজেন স্কেলে যোজ্যতা বলতে গেলে আমাকে যৌগগুলোকে দেখাতে হবে। যেমন আমি এইখানেই দেখাই, কি বলে, এই নতুন করে লিখে দিই। তাহলে গ্রুপ 1-এর যে মৌল আছে, আমি একদম 1-এর নিচে লেখার চেষ্টা করছি। সোডিয়াম, সোডিয়ামকে ধরলাম, অর্থাৎ পর্যায় 2, পর্যায় 2, এটা গ্রুপ 1, GR1। সেই 1 সোডিয়াম আছে, 2-এ কে আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর কি আছে, 13-তে আছে অ্যালুমিনিয়াম, 14-তে হচ্ছে সিলিকন, 15 ফসফরাস, 16-তে সালফার, 17-তে ক্লোরিন, আর 18-তে আর্গন আছে। কিন্তু এটা প্রয়োজন হবে না, কেন বলে দিই, কারণ এটা যৌগ গঠন করে না, আর্গনের হাইড্রাইড যৌগ হয় না। তাহলে এখন হাইড্রাইড যৌগ যদি আমি এখানে লিখি, হাইড্রাইড, তো সেই হাইড্রাইড হচ্ছে সোডিয়াম হাইড্রাইড, সংকেত কি, NaH। ঠিক আছে, সোডিয়াম হাইড্রাইড। এখন দেখো ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম হাইড্রাইড গঠন করে না, কারণ স্টেবিলিটি কম হয়। এবার আমি জোর করে যদি লিখি, আমি অন্য পেনে লিখছি, পরীক্ষার সময় তুমি লিখতে পারো, কিন্তু বলে দেবে পাশে যে এদের এই স্টেবিলিটি নেই, সেই জন্য বইতে দেখবে হয়তো লেখা নেই। MgH2 AlH3, অর্থাৎ এই যৌগগুলো স্টেবিলিটি নেই, তৈরি হয় না। সিলিকনে হাইড্রাইড তৈরি হয়, SiH4। ফসফরাসে হাইড্রাইড তৈরি হয়, সংকেত হচ্ছে PH3, ফসফিন বলা হয় একে। সালফারের হাইড্রাইড তৈরি হয়, সেটা হচ্ছে H2S, কারণ অধাতব ধর্ম এত বেড়ে গেছে যে হাইড্রোজেনটা পজিটিভ দিকে লিখে দিলাম, H2S। আর ক্লোরিনের ক্ষেত্রে সবাই জানি আমরা HCl। আর্গনের কোনো রকম কিছু হাইড্রাইড তৈরি হয় না, হাইফেন দিয়ে দিলাম। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামও হয় না, কিন্তু বইতে দেখবে হাইফেন দেওয়া আছে। এখন এই সংজ্ঞা অনুযায়ী যদি বলি, তাহলে যোজ্যতাটা কি হবে, হাইড্রোজেন স্কেলে যোজ্যতা হচ্ছে কোনো মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয় বা হাইড্রোজেন কোনো যৌগ থেকে অপসারিত করে, সেই সংখ্যাটা। কটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, একটা, তাহলে সোডিয়ামের যোজ্যতা হয়ে গেল 1। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যোজ্যতা 2, অ্যালুমিনিয়ামের 3। সিলিকন কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, 4টে, তাহলে যোজ্যতা 4। ফসফরাসের ক্ষেত্রে দেখছি 3, সালফারের ক্ষেত্রে 2, ক্লোরিনের ক্ষেত্রে 1, অর্থাৎ আবার 4 পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আর 4 থেকে আবার হ্রাস পাচ্ছে। তাহলে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যেটা দেখতে পেলাম, সেটা হাইড্রোজেন স্কেলেও দেখতে পাচ্ছি। অক্সাইডের ক্ষেত্রে তুমি বই যদি থাকে তোমাদের, অক্সাইডের ক্ষেত্রে দেখবে যে অক্সিজেনের সংযুক্তি দেখা হয়, আর সেই অক্সিজেনের সংযুক্তি থেকে যে শ্রেণীতে যৌগটা থাকে, অর্থাৎ মৌলটা থাকে, সেই শ্রেণীর সংখ্যাটাই কিন্তু তার যোজ্যতা হয়ে যায়। যেমন অক্সাইড দিয়ে যদি এখানে বলে দিই একবার, যদি বইটা পড়তে গিয়ে অসুবিধা হতে পারে, অক্সাইড
কারণ আর একটা যোজ্যতার নিয়ম আমি জানি, এখানে পাশে লিখছি, দেখো এইটা তোমরা জানো কি জানো না দেখ বলে দাও একটু আমাকে। এম এক্স আর এ ওয়াই, এম এক্স এ ওয়াই, এম এর যোজ্যতা কোনটা? এম এর যোজ্যতা এখান থেকে যদি বলি, ওয়াইটা হচ্ছে এম এর যোজ্যতা, আমি লিখে দিলাম এম এর যোজ্যতা, তোমরা বই খাতা ইউজ করলে খাতায় লেখো। আর এক্সটা কার যোজ্যতা? এর যোজ্যতা, এর যোজ্যতা, এটা আমরা জানি, অর্থাৎ এর যোজ্যতা এর পাশে আর এর যোজ্যতা এই পাশে থাকে। এখন এই জিনিসটাকে এইখানে একটু যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে ভালো বুঝতে পারবে ব্যাপারটা। সোডিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Na2O, ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে MgO, অ্যালুমিনিয়াম হচ্ছে Al2O3, সিলিকনের সংকেত হচ্ছে SiO2, ফসফরাসের হচ্ছে P2O5, সালফারের হচ্ছে SO3, আর ক্লোরিনের হচ্ছে Cl2O7। জানা আছে এগুলো? অক্সাইড লিখে দিলাম, পরে আবার কাজে লাগবে। তাহলে এখন দেখো যোজ্যতা যদি বলি আমি এই স্কেল অনুযায়ী, অক্সিজেন স্কেল অনুযায়ী, তাহলে অক্সিজেন এর যোজ্যতা এই পাশে 2 লেখা আছে, সোডিয়ামের যোজ্যতা 1, তাহলে সোডিয়াম 1 লিখলাম। ম্যাগনেসিয়াম, মনে হবে যে ম্যাগনেসিয়ামের যোজ্যতাও 1 আর অক্সিজেনেরও 1, কিন্তু ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হয়েছে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 2 লিখছি না আমরা, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা ম্যাগনেসিয়ামের নিচে লেখা হয় 2, ম্যাগনেসিয়ামের যোজ্যতা অক্সিজেনের নিচে লেখা হয় 2, সেই 2 আর 2টা কেটে যায় বলে কি হয়ে যায়? 1:1 হয়ে যায়। তাহলে এই 1 2কে লিখিনি, তাহলে কি হয়ে যাবে? যোজ্যতা কিন্তু এখানে 2 হবে। এটা যেমন খুব ভালো বোঝা যাচ্ছে, দেখো অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে অ্যালুমিনিয়ামের লিখলাম 3। সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত হবে কি মনে হচ্ছে যোজ্যতা? বলো দেখি, বুঝে বলো একটু। 4 হবে, 4 হবে। কারণ কি? অক্সিজেনের যোজ্যতা 2 এখানে লেখা নেই, সিলিকনটা 2 লেখা আছে, তাহলে অক্সিজেন যদি 2 লিখতাম সিলিকন 4 হয়ে যেত না? সেটা সেটা 2:4টা কেটে 1:2 হয়ে গেছে, 2:4টা কেটে 1:2 হয়ে গেছে, বুঝতে কারো অসুবিধা নেই। ফসফরাসের ক্ষেত্রে খুব সহজেই বোঝা যাচ্ছে 5। সালফারের ক্ষেত্রে কি হবে তোমরা নিজেই বলো আবার। SO3, 3 হওয়ার কথা কিন্তু ভুল লিখেছো, 3 বললে ভুল হয়ে যাবে আর কি। এখানে অক্সিজেনেরটা লেখা নেই, S2O6 হতো, S2O6, সেটা SO3 আছে, তাহলে যোজ্যতা হচ্ছে 6। ক্লোরিনের ক্ষেত্রে বোঝা যাচ্ছে, দেখো যোজ্যতা 7। দেখো এটা বুঝতে না পারলে আমাকে বলবে। তাহলে আমি কি দেখলাম? বলো, হ্যাঁ বলো। পর পর বেড়ে গেল, হ্যাঁ। অক্সিজেন স্কেলে যখন যোজ্যতা মাপা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে 1 থেকে 7 পর্যন্ত যোজ্যতা বৃদ্ধি পায়। এখন তোমাকে যখন পরীক্ষায় কোশ্চেন দেবে যে পর্যায় সারণী বরাবর যোজ্যতার কিরূপ পরিবর্তন হয় বলো, তাহলে তোমাকে নিশ্চয়ই উল্লেখ করে দেবে যে কোন স্কেলে, হাইড্রোজেন স্কেলে, অক্সিজেন স্কেলে, না ক্লোরিন স্কেলে, না ইলেকট্রন বিন্যাস দিয়ে বলো। যদি কিছু না বলে তুমি যে কোনো একটা স্কেল দিয়ে বলতে পারো পরীক্ষায়, যে কোনো একটা স্কেল দিয়ে তোমার ইচ্ছা অনুযায়ী হয়ে যাবে। কিন্তু মনে রাখবে যখনই যোজ্যতার পরিবর্তন দেখাতে বলবে পর্যায় ও শ্রেণী বরাবর, তখন তোমাকে স্কেল মেনটেন মানে করে দেবে, উল্লেখ করে দেবে, মেনটেন না, স্কেল উল্লেখ করে দেবে, সেই স্কেল অনুযায়ী তোমাকে বলতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখলাম যে প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায় 4-এর পর। হাইড্রোজেন স্কেলেও প্রথমে 4 পর্যন্ত বৃদ্ধি পায় তারপরে আবার হ্রাস পায়। ক্লোরিনের ক্ষেত্রেও দেখবে এটাই হয়, 4 পর্যন্ত বৃদ্ধি পায় আবার হ্রাস পায়। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে যোজ্যতা বৃদ্ধি পেতে পেতে যাচ্ছে। তাহলে এইটা 3টে স্কেল আর ইলেকট্রন বিন্যাস দিয়ে বলে দিলাম, আর শ্রেণী বরাবরও বলে দিলাম, উপর থেকে নিচের দিকে ইলেকট্রন বিন্যাস এই শ্রেণী বরাবর যোজ্যতা একই থাকে। এই কথাটা মনে রাখলে তাহলে যোজ্যতা হয়ে গেল, কোশ্চেন থাকলে পরে করবে। এরপরে আরেকটা ধর্ম আসছে, তবে এটাকে খুব বেশি একটা রাসায়নিক ধর্ম বলা শ্রেয় নয়, এটা একটা ভৌত ধর্ম, এখানে আমি বলে দিই, যদিও পরীক্ষা দেয় বলে আমি বলছি। এটা হচ্ছে অ্যাটমিক ভলিউম। এটা একবার জাস্ট রিডিং পড়ে নেবে, হ্যাঁ, যেটা আমি বলছি। অ্যাটমিক ভলিউম, পারমাণবিক আয়তন। অ্যাটমিক ভলিউম শর্টকাটে লিখলাম ATM,
VOL। দেখো, আয়তন মানে সবাই আমরা আয়তনের সংজ্ঞা জানি, আয়তন কাকে বলে। আচ্ছা, যদি বলি পারমাণবিক আয়তন, সেটা যদি আমি লব আর হরের আকারে লিখি তাহলে কি লিখবো বলো কেউ একজন? আয়তন সমান কি হয়? গ্রাম পারমাণবিক ভর বা ওজন, যাই বলবে, কেমিস্ট্রিতে ভরই বললাম, তুমি যেহেতু বলছো। গ্রাম পারমাণবিক ভর বাই ঘনত্ব, ডেন্সিটি। অর্থাৎ সংজ্ঞা যদি বলি, কোনো মৌলের কঠিন অবস্থায় 1 গ্রাম পরমাণু ওর গলনাঙ্কে যে আয়তন দখল করে তাকে বলা হয় পারমাণবিক আয়তন। আর যদি ম্যাথামেটিক্যালি বলি, ব্যাপারটা কি হয়? পারমাণবিক আয়তন সমান গ্রাম পারমাণবিক ভর বাই ঘনত্ব। এইটা তুমি সংজ্ঞাটা মুখস্থ করবে বই থেকে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা বলছি, পর্যায় ও শ্রেণী বরাবর কিরকম পরিবর্তন হয় একটু বুঝে নাও। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যদি যাও, আচ্ছা, প্রথমে কি হয়? প্রথমে কমতে থাকে। কি লিখছি সেটাই লিখে রাখবে খাতায়। প্রথমে কমতে থাকে, একটা মিনিমাম পয়েন্টে যায়, সর্বনিম্ন পয়েন্টে যাবে। সর্বনিম্ন হওয়ার পর আবার কি হয়? আয়তন বৃদ্ধি পায়। এইভাবেই মনে রাখবে। প্রথমে কমবে, সর্বনিম্ন যাবে, তারপর বৃদ্ধি পাবে। শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে যদি যাই, টপ টু বটম যদি যাই, আমি লিখছি এইভাবে, কিন্তু ব্যাপারটা তোমরা এইভাবে মনে রাখবে। পারমাণবিক যদি পারমাণবিক ভর বৃদ্ধি পায়, দেখবে শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ভর বৃদ্ধি পায়, অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। যেমন পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ভর অতটা বেশি করে বৃদ্ধি পায় না, কিন্তু উপর থেকে নিচের দিকে পারমাণবিক ভর বৃদ্ধি পায়। কারণ কি? মুখ্য শক্তি স্তর বৃদ্ধি পায়, কক্ষ সংখ্যা বৃদ্ধি পায়, তাই না? উপর থেকে নিচের দিকে কক্ষের সংখ্যা বৃদ্ধি পায়, কক্ষ সংখ্যা তথা আকার বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। তাহলে এটা একটু মুখস্থ রাখবে। এটা বোঝা খুব সহজ আছে যে উপর থেকে নিচের দিকে প্রথমে পারমাণবিক ভর বৃদ্ধি পায়, কক্ষের সংখ্যা তথা আয়তন আকার বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয়তন বৃদ্ধি পাবে। যতটা উপর থেকে নিচে যাবে তত ভলিউম বেশি হবে, অ্যাটমিক ভলিউম। এই দিকে ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন আকার ছোট হয়, সেই জন্য দেখো প্রথমে আয়তনটা ছোট হচ্ছে, তারপরে আবার যত দূরে যাচ্ছি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, অ্যাটমিক নাম্বার বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ভরটা একটু বাড়তে শুরু করে দেয়। ওভারঅল দেখা যায় যে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। এটা একটু মুখস্থ ভিত্তিক রাখবে ব্যাপারটা। তাহলে এটা হয়ে গেল অ্যাটমিক ভলিউম। একদম জাস্ট যেটুকু বললাম সেটুকুই পড়বে। খুব জোর হলে দেখে নিতে পারো যে পর্যায় সারণীতে কার অ্যাটমিক ভলিউম সব থেকে বেশি, কার অ্যাটমিক ভলিউম সব থেকে কম। একটু ডেটাটা দেখে নেবে বই থেকে। নেক্সট যেটা আসছে, খুব ইম্পর্টেন্ট একটা ধর্ম, সেটা হচ্ছে জারণ বিজারণ ধর্ম। জারণ বিজারণ চ্যাপ্টার পড়া হয়ে গেছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। অক্সিডেশন রিডাকশন প্রপার্টি বলছে। হ্যাঁ, জারণ বিজারণ ধর্ম ব্যাপারগুলো একটু বলে দিই তোমাদের, যদিও তোমাদের জানা আছে, মনে আছে। জারণ কাকে বলে আমরা জানি। প্রথমে মাথায় রাখবে যে জারণ যখনই বলবো এটা একটা প্রক্রিয়া, এটা একটা ঘটনা, প্রক্রিয়া, তাকে বলা হয় জারণ। জারণ কাকে বলে? কোনো পদার্থ ইলেকট্রন কনসেপ্ট দিয়ে যদি বলা হয়, কোনো পদার্থ ইলেকট্রন বর্জন করে পদার্থটি জারিত হলে সেই প্রক্রিয়াকে বলা হয় জারণ। কি বললাম লিখে নেবে। কোনো পদার্থ ইলেকট্রন বর্জন করে বা করলে পদার্থটি
জারিত হয়, নিজে কথাটা লিখলাম কিন্তু এখানে নিজে জারিত হয় কথাটা, হ্যাঁ, জারিত হয়। এই প্রক্রিয়াকে জারণ বলে। এটা জারণের সংজ্ঞাটা দিয়ে দিলাম। এবার আমি যখন ধর্মর কথা বলবো তখন কিন্তু প্রক্রিয়ার কথা হচ্ছে না। ধর্ম মানে পদার্থের কথা হচ্ছে, কোন পদার্থের জারণ ধর্ম আছে। এবার দেখো, আমি পরের পয়েন্ট যেটা লিখছি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, নিজে থেকে লিখে রাখবে খাতায় এগুলো। যে পদার্থের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, এটা কিন্তু আলাদা পুরো ব্যাপারটা। যে পদার্থের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বা ক্ষমতা যত বেশি, আন্ডারলাইন করে রাখবে, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি, তার জারণ ধর্ম, কমা দিয়ে, তার জারণ ধর্ম তত বেশি। তাহলে জারণ ধর্ম কার বেশি হবে? যার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হবে। এই ধর্মের কথা কিন্তু আমরা এখানে আলোচনা করব, জারণ প্রক্রিয়ার কথা আলোচনা করব না। পর্যায় শ্রেণী বরাবর জারণ ধর্ম কোন দিক থেকে কোন দিকে বৃদ্ধি পায় আর বিজারণ ধর্ম কোন দিক থেকে কোন দিকে বৃদ্ধি বা হ্রাস পায়, এইটা আলোচনা করব। তাহলে জারণ ধর্ম আমাদের মাথায় ঢুকে গেল যে কোনো পদার্থ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কিন্তু জারক পদার্থ। পুরো ব্যাপারটা তোমরা জানো, আমি ব্যাপারটাকে বলে জটিল করতে চাইছি না। তোমাদের মাথায় চলবে অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়, এগুলো ব্যাপারগুলো একদমই ঠিক। আমি যে পয়েন্টটাকে বলছি তোমরা মাথায় রাখবে, সেই পয়েন্টটাকে যেন ভুলে যেও না। যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, অপরকে জারিত করে, সে জারক পদার্থ অবশ্যই। তাহলে আমি কি বললাম, শুধু ওই পয়েন্টটা নিলাম, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি তার জারণ ধর্ম তত বেশি। তাহলে একবারে আমি বিজারণ প্রক্রিয়াতে যাচ্ছি না, বিজারণ ধর্মতে যাচ্ছি। তোমাদের মধ্যে আমাকে বলে দাও, বিজারণ ধর্ম কার বেশি হবে? যে পদার্থ ইলেকট্রন বর্জন করার প্রবণতা বা ক্ষমতা যত বেশি, কমা, তার বিজারণ ধর্ম তত বেশি। তাহলে আমি এটা দেখে দিলাম, আন্ডারলাইন করলাম, বর্জন করার ক্ষমতা যত বেশি তাহলে তার বিজারণ ধর্ম তত বেশি, স্টার দিয়ে দিলাম। মাথায় যেন ঢুকে যায় একদম এই কথাটা যেন। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে তার জারণ ধর্ম বেশি, যে ইলেকট্রন বর্জন করে তার বিজারণ ধর্ম বেশি। যত বেশি গ্রহণ করবে তত বেশি জারক পদার্থ, যত বেশি বর্জন করবে তত বেশি বিজারক পদার্থ। এগুলো যে পদার্থ বলেছি না, এটা বিজারক পদার্থ, উপরেরটা জারক পদার্থ। রিডিউসিং প্রপার্টি আর অক্সিডাইজিং প্রপার্টি নিয়ে আলোচনা করছি। এবার পর্যায় ও শ্রেণী বরাবর আমি বাম দিক থেকে ডান দিকে যাব। এইখানে জারণ বিজারণের বিউটি হচ্ছে যে একটা যদি পড়ে নিই তাহলে আর একটা মনে থাকে, আর একটা উল্টো হয়ে যায়, তাই না? একটা সংজ্ঞা পড়লেই আর একটা সংজ্ঞা নিজে নিজেই বলে দেওয়া যায়, যেমন একটু আগেই তোমরা বলে দিলে। এবার দেখে নি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে জারণ ধর্ম কিরূপ পরিবর্তন হয়। জারণ ধর্ম দেখছি আমি, উল্টোটা কি হয়ে যাবে? বিজারণ ধর্ম হয়ে যাবে। পরে আসছি। জারণ ধর্ম বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হবে নাকি কম হবে বলো দেখি কেউ? ইলেকট্রন গ্রহণ প্রবণতা বেশি হবে। কেন বেশি হবে সেটা একটু বলে দিই। দেখো,
ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়, তাই না? বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন নেগেটিভিটি কি হয়? বেশি হয়। তাহলে দেখো দুটোই কিন্তু কি বলছে, ইলেকট্রনকে গ্রহণ করার প্রবণতাকেই বোঝাচ্ছে বা ইলেকট্রনকে নিজের দিকে টানার প্রবণতাকেই বোঝাচ্ছে। যেহেতু বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়, ইলেকট্রন নেগেটিভিটি বেশি হয়, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি হবে, জারণ ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে সবচেয়ে তীব্র জারক পদার্থ কে হবে? তীব্র জারক পদার্থ হবে ফ্লুরিন, এফ। এটা লিখে রাখলাম আমরা, জারণ ধর্ম বৃদ্ধি পায় হয়ে গেল, আর বেশি এক্সপ্লেন করব না। তার মানে লিথিয়াম থেকে তুমি যদি ফ্লুরিন পর্যন্ত যাও তাহলে জারণ ধর্ম বাড়তে বাড়তে যাবে। সঙ্গে সঙ্গে বিজারণ ধর্মটাও বলে দিই তাহলে, লাল পেনে লিখলাম। বিজারণ ধর্ম কি হবে উপর থেকে বাম দিক থেকে ডান দিকে? হ্রাস পায়। তাহলে সবচেয়ে ভালো বিজারক পদার্থ কে হবে লিথিয়াম থেকে ফ্লুরিনের মধ্যে? লিথিয়াম। লিথিয়াম সবচেয়ে ভালো বিজারক পদার্থ। এটা জারক পদার্থ। খুব সহজভাবে বুঝে নিলাম। শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যখন বলবো, শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে, এটা কি ইলেকট্রন গ্রহণের প্রবণতা যদি বলি, জারণ ধর্ম যদি বলি, ওপর থেকে নিচের দিকে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে না কমবে? ইলেকট্রন গ্রহণ প্রবণতা কমবে, কারণ এই দুটো কমে। এবং ইলেকট্রন বর্জন প্রবণতা কি হবে? বৃদ্ধি পাবে, বৃদ্ধি পায়। এইটার সাথে সাথে আর একটা জিনিস লিখছি দেখো, আয়োনাইজেশন এনার্জি ওপর থেকে নিচের দিকে কি হয়? হ্রাস পায়। আয়োনাইজেশন এনার্জি হ্রাস পাওয়া মানে কি? ইলেকট্রনটা সহজে সে ছেড়ে দেবে, বর্জন করে দেবে। আয়োনাইজেশন এনার্জি হ্রাস পাওয়া মানে ইলেকট্রন সহজে সে ছেড়ে দেবে। তাহলে বিজারণ ধর্ম কি হয় উপর থেকে নিচের দিকে? বৃদ্ধি পায়। আর জারণ ধর্ম কি হয়? ওইখানে লিখে দিই, জারণ ধর্ম কি হয়? এটা যেন মাথায় একদম ঢুকে যায় তোমাদের, আমি যাই বোঝালাম তোমরা যেন একদম ব্যাপারটাকে আত্মস্থ করতে পারো। এবার আর একটা পয়েন্ট বলেই এই টপিকটা হয়ে যাবে, সেটা হচ্ছে সবচেয়ে তীব্র জারক পদার্থ, পয়েন্ট করে লিখে দেবে পুরো পর্যায় সারণীতে, স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রংগেস্ট, সবচেয়ে তীব্র বা সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ লিখবে ফ্লুরিন। তারপরে আছে অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন যদি দ্বিতীয় জানতে চাও তাহলে অক্সিজেন। সবচেয়ে তীব্র হয়ে গেল ফ্লুরিন। সবচেয়ে তীব্র বিজারক পদার্থের কথা বলবো। দেখো বিজারক পদার্থ যদি আমি পর্যায় সারণী বরাবর বলি, দেখো এইদিক থেকে এইদিকে বিজারণ ধর্ম হ্রাস পায় আর উপর থেকে নিচের দিকে বিজারণ ধর্ম বৃদ্ধি পায়, তাহলে সবচেয়ে বেশি কার হবার কথা? সিজিয়াম। সিজিয়াম। সিজিয়াম লেখার পর ব্র্যাকেটে লিখবে গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায়। আর একটা কথা পাশে পাশে লিখে দেবে, লিথিয়াম এবং লিথিয়াম জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে হচ্ছে লিথিয়াম আর গ্যাসীয় অবস্থায় হচ্ছে সিজিয়াম। কারণ আছে,
হাইড্রেশন এনার্জি দিয়ে বলা যাবে, কিন্তু এখন হাইড্রেশন এনার্জি পড়ানো হয়নি বলে বলছি না। এখন আপাতত মুখস্থ রাখো, লিথিয়াম হচ্ছে জলীয় দ্রবণে, সিজিয়াম হচ্ছে গ্যাসীয় অবস্থায়। হাইড্রেশন এনার্জি যখন পড়িয়ে দেবো তখন তুমি বুঝে যাবে ব্যাপারটা। এস ব্লকে আছে ব্যাপারটা, এস ব্লক এলিমেন্টে এই ব্যাপারটা আছে। তাহলে আমাদের জারণ বিজারণ ধর্ম হয়ে গেল, পাশে পাশে যাচ্ছি আর একই সাথে ব্যাপারটা একই প্রায়। ধাতব অধাতব ধর্ম, ধাতব এবং অধাতব ধর্ম, মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার। দুটো পয়েন্ট বলবো, যদি এটা বুঝে নাও তাহলে সব জিনিসটা আবার বুঝে নেবে। প্রথমে ভালো করে যদি জানি আমরা, ধাতু জারক পদার্থ না বিজারক পদার্থ? ধাতু হচ্ছে বিজারক পদার্থ। এবার দেখো, ধাতব ধর্ম মানে কি? ধাতব ধর্ম হচ্ছে কোনো ধাতু বা কোনো মৌল ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় ধাতব ধর্ম বা ইলেকট্রো পজিটিভিটি। কি বললাম? কোনো মৌল ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতাকে ধাতব ধর্ম বলে। ধাতব ধর্ম বা ইলেকট্রো পজিটিভ ধর্ম বলে। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে কি হলো? যত বেশি সে ইলেকট্রন বর্জন করবে, যত বেশি সে ইলেকট্রন বর্জন করবে, তত ভালো ধাতব ধর্ম বা তার তার ধাতব ধর্ম তত বৃদ্ধি পায়। তাহলে মেন কথাটা কি, যে যত বেশি ইলেকট্রন বর্জনের প্রবণতা দেখাবে তথা বিজারণ ধর্ম তত বেশি হবে, ধাতব ধর্ম তত বেশি হবে। অর্থাৎ যেদিকে বিজারণ ধর্ম বৃদ্ধি পায়, সেই দিকে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। বুঝতে অসুবিধা আছে আমাদের? বিজারণ ধর্ম যেদিকে বৃদ্ধি পায়, ধাতব ধর্ম সেদিকে বৃদ্ধি পায়, ঘুরিয়ে ফিরিয়ে একই ব্যাপার। তার মানে আমি এখানে কি লিখতে পারি? অর্থাৎ ইলেকট্রন বর্জনের প্রবণতা তথা বিজারণ ধর্ম যত বেশি হয়, ইলেকট্রন বর্জন প্রবণতা তথা বিজারণ ধর্ম যত বেশি হয়, ধাতব ধর্ম তত বেশি হয়। এটা জেনে গেলাম আমরা। অধাতব ধর্ম তাহলে কি হবে? ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবার যে প্রবণতা, তাকে বলছি আমরা অধাতব ধর্ম। তাহলে আমি এটা আর বললাম না। অধাতব ধর্ম যত বেশি ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে, অর্থাৎ যার ইলেকট্রন নেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি যত বেশি হবে, তার অধাতব ধর্ম তত বেশি হবে। বা বলতে পারি যার জারণ ধর্ম যত বেশি হবে, জারণ ধর্ম, তার অধাতব ধর্ম তত বেশি হবে। জারণ ধর্ম আর অধাতব ধর্মকে আমি একসাথে লিখে দিলাম সমান বলে, সমান না বলে ইকুইভ্যালেন্ট করে দিই। হ্যাঁ, তাহলে এবার বলো, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক, লেফট টু রাইট, ধাতব ধর্ম কি হবে? ধাতব ধর্ম হ্রাস পায়। একসাথেই বলছি। অধাতব ধর্ম কি হয়? বৃদ্ধি পায়। অধাতব ধর্ম বৃদ্ধি পায় কারণ ইলেকট্রন নেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পায়, তাই
ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পায়। ওইগুলো আবার লিখেছি, আর লিখছি না, লিখেই দিই। অধাতব ধর্ম বৃদ্ধি পায়, জারণ জারণ ধর্ম বৃদ্ধি পায়, তাই অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আর টপ টু বটম কি হবে? জারণ ধর্ম কি হয়? এই ধাতব ধর্ম হ্রাস, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, অধাতব ধর্ম হ্রাস পাবে। তাহলে সবচেয়ে ভালো ধাতুকে? সিজিয়াম সবচেয়ে ভালো ধাতু। সবচেয়ে ভালো অধাতুকে? ফ্লুরিন। এখন আপাতত বলছি, বিতর্কে যাচ্ছি না, যদি এই কোশ্চেন দেয় না। তাহলে এইটা হয়ে গেল ধাতব অধাতব ধর্ম।